যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন তারেক কন্যা জাইমা। মার্চ থেকে টাঙ্গাইলের শালবন উদ্ধার কার্যক্রম শুরু হবে, বললেন পরিবেশ উপদেষ্টা। জানাবো নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ, ভেঙে যেতে পারে দল। সর্বশেষ জানাবো গণতন্ত্র মানে তীব্র সমালোচনা, সরকার সব শ্রবণ করবে, বললেন রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন তারেক কন্যা জাইমা। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না, তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান যোগ দেবেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন। তিনি সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যাবেন না তিনি। তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন তিনি। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে জাইমা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে এটিই হবে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ। এর আগে গত ১২ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০-টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। এই অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। মার্চ থেকে টাঙ্গাইলের শালবন উদ্ধার কার্যক্রম শুরু হবে, বললেন পরিবেশ উপদেষ্টা। আগামী মার্চ থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে সরকার মাঠে নামবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, হারিয়ে যাওয়া বনভূমি উদ্ধার, প্রকৃতি রক্ষায় অত্যন্ত জরুরি। উপদেষ্টা বলেন, দেশের সব বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, বন নির্ভর জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজন হলে কর্মপরিকল্পনা হালনাগাদ করা হবে। মার্চের মধ্যেই গেজেট নোটিফাই কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন, ভিলেজ ফরেস্ট রুল তৈরি করা হবে। সেখানে বন নির্ভর জনগোষ্ঠীর অধিকার এবং বন বিভাগের দায়িত্ব ও কর্তব্য অন্তর্ভুক্ত করা হবে। বন সংক্রান্ত হয়রানিমূলক মামলাগুলো দ্রুত মীমাংসা করা প্রয়োজন। বন বিভাগকে বিশেষজ্ঞ ও জনগোষ্ঠীর সহযোগিতা করতে হবে। রিজওয়ানা আরো বলেন, বন বিভাগের কাজ হবে বিশেষজ্ঞ ও বন নির্ভর জনগোষ্ঠীকে সহযোগিতা করা। এখানে বন বিভাগ যে ১৫০ একর বনায়ন করবে, এই বন পুনরুদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয়দের অভিজ্ঞতা, জ্ঞান ও সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না বলেও জানান তিনি। নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ, ভেঙে যেতে পারে দল। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সংকটের মুখোমুখি। এ অবস্থায় শেখ হাসিনা ছাড়া দল পুনর্গঠন চ্যালেঞ্জিং। এমনকি আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠন হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সংকটের মুখোমুখি আওয়ামী লীগ। এ অবস্থায় আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে। তিনি বলেন, হাসিনা নির্বাসন বা প্রত্যাবর্তনের সাথে অপরিচিত নন, তবে এবারের প্রত্যাবর্তন অনেক কঠিন হয়ে যাবে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার পর তার মেয়ে শেখ হাসিনা বেশ কয়েক বছর ভারতে ছিলেন। এরপর ১৯৮১ সালে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে আসেন। শেখ মুজিবুর রহমানের নিহতের পর দল পুনর্গঠন করতে এবং ক্ষমতায় ফিরে আসতে তার সময় লেগেছিল ২১ বছর। হাসানুজ্জামান বলেন, তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সেনা সমর্থিত রক্তাক্ত ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এতে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। তিনি বলেন, দেশের অন্য দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাত উভয়ই বলেছে যে তারা চায় গত জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করা হোক। তারা এ যুক্তিও দিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে। তবে হাসিনাকে অপসারণের প্রচারণার নেতৃত্ব দানকারী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিষয়ে আপোষহীন অবস্থান নিয়েছে।
25 জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা মাহফুজ আলমের কথায় বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। উপদেষ্টা মাহফুজ বলেন, আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। 2026 সালের প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা মাহফুজ আরও বলেন, আমাদের লক্ষ্য হলো সংস্কার বাস্তবায়নের পাশাপাশি খুন, গুম ও ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা। একই সাথে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এ বিষয়ে হাসানুজ্জামান বলেন, আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে দলটি রাজনীতিতে ফিরে আসার একটি ভিত্তি তৈরি করবে। তিনি আরো বলেন, তবে নেতৃত্ব, সংগঠন ও তৃণমূল পর্যায়ের সংযোগের মাধ্যমে জনসাধারণের আস্থা পুনর্নির্মাণ করতে না পারলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পুনরুজ্জীবন খুবই কঠিন। গণতন্ত্র মানে তীব্র সমালোচনা, সরকার সব শ্রবণ করবে বললেন রুহুল কবির রিজভী। গণতন্ত্র মানে তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শ্রবণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলেছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনার সরকার ও রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা, সমালোচনা। তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শ্রবণ করবে। এরপরে জনকল্যাণের পক্ষে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার সে সমস্ত সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্রতার সাথে, দৃঢ়তার সাথে বাস্তবায়ন করবে। এটাই তো সরকার। তিনি আরো বলেন, রাষ্ট্রের বিরোধিতা অপরাধমূলক, কিন্তু সরকারের বিরোধিতা তো অপরাধমূলক নয়। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে সেই সরকার যদি সৎ এবং জনগণের মুখাপেক্ষির সরকার হয়, তাহলে সেই সরকার তো সমালোচনাকে আমন্ত্রণ করবে। অথচ মাউশি বলে দিল, সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। রিজভী বলেন, জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা সামনে এসেছে। তারপরও সে কি করে সেখানে বহাল থাকে? এ ধরনের একটা ঘটনা জানার পরও উনি কি করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছেন? রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার তো বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। সমস্ত দোসরকে উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের দিয়েই তো প্রশাসন চলার কথা। সেই দোসররা আবার সচিবালয়ের ভিতরে মিছিল করে দাবি দাওয়া পেশ করে। তারা মনে করছে এটা তাদের ন্যায্য পাওনা। পৃথিবীর বহু দেশে বিপ্লবের পর থেকে পুরোপুরিভাবে নতুন কাঠামো তৈরি করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা হয়েছে। আজকে কি করে সচিবালয়ের ভিতর সেই পুরানো দোসরদের লোকেরা আন্দোলন করে এবং 48 ঘন্টার আলটিমেটাম দেয়? তিনি বলেন, এই সরকার ভ্যাট ট্যাক্স আরোপ করল। এটা তো জনগণ প্রত্যাশা করেনি। গণবিরোধী আমলাদের পরামর্শে এটা হয়েছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাষ্ট্র সমাজ থেকে নীতি নৈতিকতা একেবারে উপড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর এত জায়গা জমি লাগবে কেন? 28 লাখ কোটি টাকা পাচার করতে হবে কেন? কিন্তু তিনি করেছেন। এগুলো যদি না করতেন তাহলে তিনি থাকতে পারতেন। তাকে পালাতে হতো না। উনি পালিয়েছেন কারণ ওনার মনের মধ্যে তো ভয় আছে। তিনি আয়নাঘর করেছেন, ক্রস ফায়ার করেছেন। শুধু তার পথের কাঁটা সরানোর জন্য এগুলো করেছেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ছেলের জন্য, ভাগ্নে-ভাগ্নির জন্য কাঠার পর কাঠা সরকারি প্লট আত্মসাৎ করেছেন। সরকারি প্লট যাদের আছে তারা বাড়িঘর নিতে পারে না। ওদের প্রত্যেকেরই বাড়িঘর আছে। পূর্বাচলের ছেলে-মেয়ে, ভাগ্নে-ভাগ্নির নামে তারা 60 কাঠা জমি দখল করেছে। পূর্বাচলে নাকি টিউলিপ সিদ্দিকের জমি আছে, যে কিনা ব্রিটেনের এমপি ও মন্ত্রী ছিলেন। উন্নত দেশে থেকে উন্নত নৈতিকতার মানুষ হয়েও রক্তের যে জেনেটিক্যাল ধারা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জুলাই-আগস্টে যে জনস্রোতের তারল্য সৃষ্টি হয়েছে এর ভিত্তি রচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে কখনোই আপোস করেননি।